এখন আমরা দ্বিতীয় কবিতা আই ডাইড ফর বিউটি পড়ব। এই কবিতা লিখেছেন ইমিলি ডিকিনসন। প্রথমে ওনার সম্পর্কে দু একটা কথা বলি। ইমিলি ডিকিনসন প্রথম যে ম্যাগনেটিক ইনফরমেশন সেটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের একমাত্র ফিমেল পোয়েট, মহিলা কবি হচ্ছেন ইমিলি ডিকিনসন। ইংরেজি প্রথম পত্র বইতে একমাত্র একজনই মহিলা কবির একটা কবিতা দেওয়া আছে। তারপর হচ্ছে ইমিলি ডিকিনসন এর সাথে আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে বলেছিলাম হোয়াট ইজ বিউটি পার্টে যে জীবনানন্দ দাশ যেমন তার জীবদ্দশায় খুবই অপরিচিত ছিলেন, আন্ডার রেটেড ছিলেন, আননোন ছিলেন, তার চেয়েও বেশি আননোন বা আন্ডার রেটেড ছিলেন ইমিলি ডিকিনসন। তার জীবদ্দশায় তাকে খুব কম মানুষই চিনত, তিনি একদম অপরিচিত ছিলেন। কেন অপরিচিত থাকবেন? কারণ হচ্ছে তিনি প্রায় 1800-র মতো কবিতা লিখেছেন। তার মধ্যে তার জীবদ্দশায় কোনো তথ্য অনুসারে 10টা আর কোনো তথ্য অনুসারে 7টা কবিতা প্রকাশ পেয়েছে এবং একটা লেটার। যে কবির 10টা বা 7টা কবিতা বা একটা চিঠি প্রকাশ পেয়েছে তার প্রসিদ্ধি কতটুকুই বা থাকবে। কিন্তু তার মৃত্যুর পরে তার যে সিস্টার, ইয়ঙ্গার সিস্টার লেভিনা, ছোট বোন, তিনি কি করলেন, তার যে এই যে হিউজ কালেকশন অফ পোয়েম, কেস অফ পোয়েম, অতগুলো কবিতা, প্রায় 1800 কবিতা, সেটা তিনি আবিষ্কার করেন এবং সেগুলো পাবলিশ করেন। এই কবিতাগুলো পাবলিশ হওয়ার পরে তিনি প্রায় রাতারাতি খুবই বিখ্যাত হয়ে গেলেন এবং বর্তমানে বলা হয় আমেরিকার কাব্য জগতের অন্যতম সেরা একজন অগ্রদূত, সেরা একজন কবি হচ্ছেন ইমিলি ডিকিনসন। এবং ইমিলি ডিকিনসন খুব বেশি আইসোলেটেড জীবনযাপন করতেন। আমরা যেমন এখন আইসোলেশন ওয়ার্ডটা শুনেছি করুণ আসার কারণে, তিনি সবসময় হচ্ছে আইসোলেশনে থাকতেন। তার যে পৈতৃক ভিটা ছিল, বাড়ি ছিল, সেখানে তিনি বেশিরভাগ সময় তিনি ঘরের মধ্যেই দিন কাটাতেন। জীবনের একটা উল্লেখযোগ্য অংশ তিনি ঘরের মধ্যে কাটিয়েছেন, খুব কম বাইরে বের হতেন, ঘোরাফেরা করতেন। এবং তার কবিতার কিছু বিশেষ ছিল, ফেভারিট সাবজেক্ট ছিল, যে কবিতা এই কথাগুলো বারবার প্রকাশ পেত। সেগুলো হচ্ছে ডেথ, থিম, মৃত্যু, বিউটি অ্যান্ড ট্রুথ। মৃত্যু, সৌন্দর্য এবং সত্য, ডেথ, বিউটি এবং ট্রুথ, এই তিনটা নিয়ে তিনি খুব বেশি কবিতা লিখেছেন এবং তার বেশিরভাগ কবিতায় এগুলোর প্রতিফলন পাওয়া যায়। মৃত্যু নিয়ে তার আলাদা একটা ভাবনা ছিল। তিনি সবসময় কল্পনা করতেন, ইমাজিন করতেন যে মৃত্যুর পরে কি হবে, বা আমাদের যে পরকালীন জীবন, পরলৌকিক জীবন, ওই জীবনটা নিয়ে তিনি খুব ভাবতেন, কবিতা লিখতেন যে ওই জীবনটার পরিবেশ কি হবে, ওইটার হচ্ছে সিচুয়েশনটা কি হবে, সেগুলো তিনি কবিতা লিখতেন। তো আজকের যে কবিতা আই ডাইড ফর বিউটি, এটা তারই একটা প্রতিফলন। এখানে হচ্ছে বিউটি এবং ট্রুথ, আমরা যেটা ইন্ট্রোডাকশনে ক্লাসে যেটার উপর নিয়েছিলাম, বিউটি এবং ট্রুথ, এই যে থিমকে কেন্দ্র করে লিখেছেন। তাহলে চলো কবিতাটা শুরু করা যাক। প্রথম যে বিষয়টা হচ্ছে প্রশ্ন আসে আমাদের মনে, যে আই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মরেছি বা মরলাম। এটা কেমন কথাটা, যে সৌন্দর্যের জন্য কেমন মানুষ মারা যায়, এটা কিন্তু একটা কথা আছে, ব্যাখ্যা আছে, আমরা আসতেছি। আই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মরলাম। এখানে আই দ্বারা ইমিলি ডিকিনসন একজন ফিমেল, ইমিলি ডিকিনসন, অথবা যে কোনো একজন স্পিকার, মেল হতে পারে, ফিমেল হতে পারে। তোমার ইমিলি ডিকিনসন, যেহেতু তিনি নিজে বেশিরভাগ হচ্ছে কল্পনা করতেন মৃত্যু পরবর্তী জীবনে, উনাকে ধরলাম ফিমেল। আই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মরেছি। এটার দুইটা মিনিং থাকতে পারে। প্রথম হচ্ছে যিনি মারা গেছেন তিনি একজন লাভার ছিলেন। যদি আমরা তোমার হি ধরি, যদি পুরুষ ধরি, একজন হি, তিনি একজন লাভার ছিলেন, প্রেমিক ছিলেন, প্রেমে ব্যর্থ হয়ে মারা গেছেন। দ্বিতীয় হতে পারে যিনি মারা গেছেন তিনি একজন বিউটিফুল ওম্যান ছিলেন, খুবই রূপসী কন্যা ছিলেন, এবং ওই সৌন্দর্য তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। এরকম অনেক ইনসিডেন্ট আছে যে সৌন্দর্যের জন্য মারা গেছেন, মানে সুন্দরী হওয়ার কারণে মারা গেছেন। তাহলে এই দুইটা, আই ডাইড ফর বিউটি। তাহলে এই যে প্রেমে ব্যর্থ হয়ে মারা যাওয়া বা সুন্দরী হওয়ার কারণে মারা যাওয়া, এটা কিন্তু খুব দুর্লভ, সাধারণত হয় না। বাট ওয়াজ স্কার্স, স্কার্স মানে হচ্ছে এখানে রেয়ার, দুর্লভ, দুষ্প্রাপ্য। সবাই হচ্ছে এই সৌন্দর্যের জন্য মরতে পারে না। অ্যাডজাস্টেড, অ্যাডজাস্ট এখানে শব্দ অর্থ হবে যে কপ উইথ, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, টু অ্যাডাপ্ট টু নিউ কন্ডিশন, নতুন কন্ডিশনাতে অ্যাডাপ্ট করে, নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়া, খাপ খাওয়ানো, মানিয়ে নেওয়া। তাহলে অ্যাডজাস্ট, মানিয়ে নিয়ে, ইন দ্য টুম, এটা উচ্চারণটা হচ্ছে টুম,
বটা উচ্চারণ হয় না, বিটা উচ্চারণ হয় না, এম আর কি, টুম। সমাধি, সমাধিতে খাপ খাওয়িয়ে মানে মারা গেলাম, নতুন একটা সমাধি আসলাম, নতুন একটা গড় আসলো, একটা পরিবেশ আসলো, ওই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পরে, মানিয়ে নিলাম আর কি, অ্যাডজাস্টেড ইন দ্য টুম হচ্ছে যে সমাধিতে খাপ খাওয়িয়ে নিলাম, মানিয়ে নিলাম ওই পরিবেশের সাথে। হোয়েন যখন, ওয়ান একজন, ওয়ানটা এখানে প্রনাউন, হু যিনি, ডাইড মারা গেছেন, ফর ট্রুথ সত্যের জন্য, যিনি সত্যের জন্য মারা গেছেন। তাহলে প্রথম হলাম বিউটির জন্য মারা গেছেন, দ্বিতীয় হয়েছে সত্যের জন্য মারা গেছেন। সত্যের জন্য কিভাবে মারা যেতে পারে? ধরেন লোকটা ছিল একজন সোলজার, সৈন্য, যিনি সত্য যুদ্ধে মারা গেছেন, অথবা একজন মার্টার, মার্টার মানে একজন শহীদ যিনি সত্য প্রতিষ্ঠা করতে মারা গেছেন, এটা হতে পারে। ওয়াজলিন, লে মানে শয়ন করা, ওয়াজলি মানে শায়িত করা, প্যাসিভ। তাহলে যখন যিনি সত্যের জন্য মারা গেছেন তাকে শায়িত করানো হলো, মানে তাকে শোয়ানো হলো, ইন অ্যান অ্যাডজয়নিং রুম, অ্যাডজয়নিং অ্যাডজেক্টিভ এর মানে হচ্ছে পাশাপাশি, সংলগ্ন, অ্যাডজেসেন্ট, পাশাপাশি রুমে মানে পাশের কবরে, সমাধিতে যখন তাকে শোয়ানো হলো। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এই কবিতায় 3টা স্ট্যাঞ্জা আছে এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 4টা করে লাইন আছে। আমরা এগুলোকে বলেছিলাম কোয়াট্রিন। দ্য লেক আইল অফ ইনিসপিট আমরা বলেছিলাম যে কোয়াট্রিন। কোয়াট্রিন মানে হচ্ছে 4 লাইনের স্ট্যাঞ্জা, যে স্ট্যাঞ্জা 4টা করে লাইন থাকে, এখানে মোট 12টা লাইন আছে। আচ্ছা, তাহলে প্রথম স্ট্যাঞ্জা গেল। তৃতীয় স্ট্যাঞ্জা, হি কোয়েশ্চন, এই যে মারা গেলেন তার একজন পুরুষ ছিলেন, মেল, হি দ্বারা বুঝতে পারলাম। হি কোয়েশ্চন, সে প্রশ্ন করলো, সফটলি, কোমল ভাবে, হোয়াই আই ফেইলড, কেন আমি ব্যর্থ হলাম। এই ফেল ওয়ার্ডটা এখানে পরীক্ষায় পাস ফেল না বা জীবনে ফেলে ব্যর্থ হওয়া না, এখানে একটা মেটাফোর, ডেথ, মেটাফোর ইউজ করা হয়েছে, ডেথ, যে কেন আমি ব্যর্থ হলাম, মানে কেন আমি মৃত্যুবরণ করলাম। আসলে আমি মৃত্যুবরণ করা এটা একটা ভিন্ন, অদ্ভুত, এটা ওয়ার্ড ওয়েতে বলা হয়েছে যে কেন আমি ব্যর্থ হলাম বা কেন আমি মৃত্যুবরণ করলাম। তো যিনি সত্যের জন্য মারা গেছেন তিনি আমাকে প্রশ্ন করলেন কেন আমি মারা গেলাম। তিনি তো জানতেন না যে আমি কিসের জন্য মারা গেছি, বিউটি কারণে নাকি। তিনি নতুন আসছেন কবরে, আমাকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা কেন আমি মারা গেলাম, হোয়াই আই ফেইলড। হি কোয়েশ্চন সফটলি হোয়াই আই ফেইলড, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন এবং এটা কিন্তু একটা ডাইরেক্ট স্পিচ। এবং ঢাবির একটা কোয়েশ্চনে 18 সালের যে ঢাবির কোয়েশ্চেন, সেখানে হচ্ছে বলা হয়েছে এটাকে ইনডাইরেক্ট করো। তাহলে কবিতা কিন্তু একদম লাইন বাই লাইন এক্সপ্রেশন করে পড়তে হয়, যেটা ইনডাইরেক্ট কি হবে। আচ্ছা, ফর বিউটি, সৌন্দর্যের জন্য, আই রিপ্লাইড, আমি রিপ্লাই দিলাম, আমি উত্তর দিলাম যে সৌন্দর্যের জন্য আমি মারা গেছি। অ্যান্ড এবং আই ফর ট্রুথ, আমি সত্যের জন্য। তাহলে একজন মারা গেলেন সৌন্দর্যের জন্য, একজন মারা গেলেন সত্যের জন্য। দ্য টু আর ওয়ান, এই টুটা কিন্তু এখানে নাউন, সাবজেক্ট হয়েছে, আর ওয়ানটা অ্যাডজেক্টিভ, কমপ্লিমেন্ট। দুইটা হচ্ছে এক, মানে সত্য এবং সৌন্দর্য এক। তারপরে হি সেইড, মানে ওই নিজে যিনি মেইলটা তিনি বললেন, উই ব্রেদান আর্ন, ব্রেদান মানে হচ্ছে প্লুরাল ফর্ম অফ ব্রাদার, ভাই ভাই, আমরা হচ্ছে ভাই ভাই, ভাই ভাই মানে হচ্ছে একই, তাহলে আমরা তো একই বিষয় হলাম, মানে একই জাতি হলাম, একই গোত্রের মানুষ হলাম, মানে ভাই ভাই আর কি। উই ব্রেদান আর্ন, আমরা তাহলে ভাই ভাই। আচ্ছা, এটা একটা বাংলায় বলা কিন্ড্রেড স্পিরিট, কিন্ড্রেড স্পিরিট, এটা একটা ফ্রেজ আছে, কিন্ড্রেড স্পিরিট। এর মানে হচ্ছে যার চিন্তা চেতনা বা হচ্ছে আইডিয়া মিল করে। আমরা বলি আমার তোমার একদম যমজ ভাইয়ের মতো, আপন ভাইয়ের মতো, যে হচ্ছে আপন ভাইয়ের মধ্যে অনেক সময় হচ্ছে দুই ভাইয়ের মধ্যে অনেক চিন্তা চেতনার মধ্যে অনেক বিস্তর পার্থক্য থাকে, কিন্তু যখন একদম আত্মার ভাই, যে হচ্ছে আমার মেন্টালিটি, আমার মানসিকতা, আমার চিন্তা ধারার সাথে তার চিন্তাধারা মিলে যায়, এরকম বলে কিন্ড্রেড স্পিরিট, এটাকে ইংরেজিতে বলা হয়। তাই বলে আমরা তাহলে ভাই ভাই, একই হচ্ছে স্বজাতিভুক্ত। আচ্ছা, তাই ট্রুথ এবং বিউটি, এটা নিয়ে কিন্তু হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে জন কিটস হচ্ছে তিনি ট্রুথ এবং বিউটি, দ্য ওর্ড অন আ গ্রেশন ওর্ন, এই যে এই কবিতায় তিনি হচ্ছে বলেছেন ট্রুথ এবং বিউটি এক, ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ। তারপর শেক্সপিয়ার মানে হচ্ছে এখানে ইমিলি ডিকিনসন কবি কি করলেন, শেক্সপিয়ার এবং জন কিটস দুইজনের যে তোমার লেখা সেকে সংকলিত করেছেন, মানে ওই থিমটা, ওই মূলভাবটা তিনি এখানে তুলে ধরেছেন, বিউটি এবং ট্রুথ, শেক্সপিয়ার এবং জন কিটস। তাহলে আমরা বলতে পারি যে এই জোড়াটা হচ্ছে শেক্সপিয়ার এবং জন কিটস। তাহলে এটা সেকেন্ড স্টেঞ্জা। এখন বিষয়টা হচ্ছে যে কবরে দুজন মানুষ শুইছে, একদম
পরিচিত মানুষ আসছে, ভাই ভাই বলতেছে, একজন সত্যজন মারা গেছে, একজন হচ্ছে সৌন্দর্যের জন্য মারা গেছে, তাহলে তো আমরা কথাই বলতে পারি, তাই না? একজনের আলাপ আলোচনা হবে। অ্যান্ড এবং সো তাই এস যেহেতু কিনসম্যান, আচ্ছা এখানে আমরা এসটাকে প্রেপোজিশন ধরি, আত্মীয়, রিলেটিভ। অ্যান্ড সো এখানে তো দে ওয়ার্ডটা উজ্জ আছে, দে মেটানাইট, দে মেটানাইট, আমরা এটা অর্থ ধরি যে অ্যান্ড এবং দে তারা মেটানাইট, এই এ মানে হচ্ছে এখানে অ্যাট নাইট। তোমরা প্রিপোজিশন অনেকগুলো প্রকারভেদ পড়েছো, একটা ছিল ডিসগাইজ প্রিপোজিশন, দে ওয়েন্ট অন হান্টিং, অন হান্টিং রে এ বলা হয়েছিল, এটাকে বলা হয় ডিসগাইজ, ছদ্মবেশ প্রিপোজিশন। অ্যাট নাইট যেহেতু তারা কি মতো রিলেটিভ, আত্মীয়ের মতো রাত্রিবেলা সাক্ষাৎ করেছে, মেট করেছে। অথবা বললাম যে অ্যান্ড সো এস কিনসম্যান মেটানাইট, যেহেতু আত্মীয় রাত্রিবেলা এসে সাক্ষাৎ করেছে। উই টকড, আমরা কথা বললাম বিটুইন দ্য রুমস, দুই রুমের মধ্যে। যেহেতু হচ্ছে এখানে দেয়ার চেয়ে অর্থটা কারেক্ট হবে এস, এই কনজাংশন হিসেবে ধরলে অর্থটা কারেক্ট হবে অ্যান্ড এবং সো তাই এস যেহেতু কিনসম্যান মেট নাইট, হচ্ছে আত্মীয় এসে রাত্রে সাক্ষাৎ করেছে। উই টকড, আমরা কথা বললাম বিটুইন দ্য রুমস, দুই রুমের মধ্য দিয়ে, দুই সমাধির মধ্য দিয়ে আমরা কথা বললাম। আনটিল পর্যন্ত, দ্য মোস মানে হচ্ছে যে শৈবাল, হ্যাড রিচ আওয়ার লিপস, যতক্ষণ পর্যন্ত না শৈবাল আমাদের ঠোঁটে পৌঁছেছে। অ্যান্ড এবং কাভার্ড আপ আওয়ার নেমস, আমাদের নামগুলোকে হাইড করেছে, লুকায়িত করে ফেলেছে। এটা দুইটার ভিতরে অনেকগুলা ফিগার লুকিয়ে আছে। প্রথম দেখো এই যে মস মানে শৈবাল, শৈবালটা একটা সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে। সিম্বল হচ্ছে প্রতীক, একটা ওয়ার্ডকে প্রতীক হিসেবে উপস্থাপন করা হয় একটা বিশেষ অর্থ প্রকাশ করার জন্য। যেমন হচ্ছে এখানে যেমন মৃত্যুকে ব্যর্থতা, ফেইলার হিসেবে সিম্বল হিসেবে উপস্থাপন করা হয়েছে, ফেইলারকে ডেথের সিম্বল হিসেবে ফেইলার উপস্থাপন করা হয়েছে। অথবা ট্রুথ এবং বিউটি, এগুলাকে পারফেকশনের সিম্বল হিসেবে উপস্থাপন করা হয়েছে। ঠিক মসটাকে এই সিম্বল হিসেবে উপস্থাপন করা হয়েছে যে তাদের এই কনভারসেশনটা, তাদের এই কথাবার্তা, আলোচনাটা শেষ হয়ে গেছে, ইন্ড হয়ে গেছে। এই শৈবাল এসে দেখে ফেলছে। হ্যাড রিচ আওয়ার লিপস, শৈবালটা কি হয়েছে, আমাদের ঠোঁটের কাছে পৌঁছেছে। এটা বিষয়, এটা প্রথমে সিম্বল পাইলাম মসটা। তারপর দেখো এটা হচ্ছে একটা ইমাজেরি, এর কল্পনা, যে হচ্ছে শৈবাল এসে ঢেকে ফেলছে তার কবরটাকে। অথবা আইরনিক্যালি, আমরা জানি যে আইরনি পড়েছিলাম আমরা আউট কবিতায়, যে আক্ষরিক অর্থের বিপরীত কোনো একটা অর্থ দিতে গিয়ে, এখানে আক্ষরিক অর্থ বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে যে কাভার্ড আপ আওয়ার নেমস, আমাদের নাম ঢেকে ফেলছে। এই নামস এখানে একটা মেটাফোর, কিসের মেটাফোর? আইডেন্টিটি, যে আমাদের পরিচিতি ঢেকে ফেলছে। হচ্ছে কবরের পাশে যে নেম প্লেট থাকে, ওই নেম প্লেটকে ঢেকে ফেলেছে শৈবাল এসে, এবং তাদের কনভারসেশন এখানেই শেষ হয়ে গেছে। তাহলে এই যে কবিতায়, এই কবিতা হচ্ছে মৃত্যু পরবর্তী জীবনের প্রতি একজন অপটিমিজম, আশাবাদ প্রকাশ করেছে। আমরা প্রথমেই বলেছিলাম ইমিলি ডিকিনসনের ফেভারিট সাবজেক্ট ছিল হচ্ছে ডেথ। তিনি মৃত্যু নিয়ে তার একটা ফ্যাসিনেশন ছিল, একটা কল্পনা ছিল, মুহ ছিল, আকর্ষণ ছিল। তো বলছেন যে মৃত্যুর পরবর্তী জীবনে আমরা এরকম যখন হচ্ছে একই জাতিভুক্ত মানুষ মিলবো, তখন আমাদের কনভারসেশন হবে, এটা হচ্ছে, এবং এই কনভারসেশন চলতে থাকবে এবং এক সময় হচ্ছে সেটা শেষ হয়ে যাবে, এটার কনভারসেশন ইতি ঘটবে। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। এখন আমরা অনুশীলনী দেখবো।